স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সঙ্গে আছে আমি আকাশ এহসান। গুলশান এভিনিউয়ের ফিরোজায় কেমন আছেন ৭৪ বছর ঊর্ধ্ব বেগম খালেদা জিয়া? এমন প্রশ্ন দলীয় নেতাকর্মীর পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদেরও। সরকার নির্বাহী আদেশে মুক্তি পাওয়া বিএনপি প্রধান এখন দৃশ্যমান রাজনীতিতে নেই। বক্তৃতা বিবৃতি দিলেও মানা সাবেকেই প্রধানমন্ত্রী। সিনিয়র নেতারা জানান ৯ মাস ধরে বাসায় নিঃসঙ্গ খালেদা জিয়ার হাঁটা চলায় সাহায্য নিতে হয়, প্রতিদিনই পরীক্ষা করতে হয় রক্তচাপ ও ডায়াবেটিসের। এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর উদ্যোগও আছে স্থগিত। মারুফুর রহমানের প্রতিবেদন। দুর্নীতি মামলায় কারাভোগ করতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি লাভের পর এখন দিন পার করছেন রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। কিন্তু কেমন আছেন তিনি? করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কাবস্থায় শুধু ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরাই তার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন। প্রয়োজনে দলের কাউকে ডেকে পাঠান বিএনপি প্রধান নিজেই। ডাক্তাররা যায় সেটা কি সুগার, তারপরে ওই যে প্রেশার, এগুলি মাপতে টাকতে পারে, এর বাইরে অন্য কিছু না। ওনার মূল যে সমস্যা আছে হাঁটুর ব্যথাটা, এইটার চিকিৎসাটা তো হচ্ছে না একেবারেই না। এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা তো হসপিটালে গিয়েই করতে হয়। যদি একটা এক্সরে করতে হয় বা একটা আলট্রাসাউন্ড করতে হয়, তো এগুলো তো হসপিটালে যেতেই হয়। তো এই যাবৎকালে উনি হসপিটাল তো যান নাই। পারিবারিক ও দলের সিনিয়ররা বলছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অস্টিও আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা সব রোগী বিদ্যমান। এখনও চলাফেরায় অন্যের সাহায্য নিতে হয়। ব্যথা কমেনি শরীরের বিভিন্ন জয়েন্টে। বাসায় দুজন নার্স স্থায়ীভাবে রাখা হয়েছে। তারা বাসায় থেকেই বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং ফিজিওথেরাপি দিচ্ছেন। এছাড়া তার মেরুদণ্ড, বাম হাত ও ঘাড়ের দিকে শক্ত হয়ে যায়। 2 হাঁটুও প্রতিস্থাপন করা। তিনি রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান। বাম চোখেও একটু সমস্যা রয়েছে তার। দলের নেতারা বলছেন উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া দরকার। তবে এ বিষয়ে এখনও সম্মতি জানাননি খোদ খালেদা জিয়া আর সরকার দুপক্ষই। দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, কিন্তু দল জানে যে ওনার পরিবারের পক্ষ থেকে এটা চেষ্টা করা হচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজেই বাইরে যেতে চান কিনা সেটাও তো দলের গোচরে আগে আসতে হবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের একাংশ বলছেন শর্ত সাপেক্ষে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশ যেতে চান না। উচ্চ আদালত থেকে জামিন নিয়েই বিএনপি প্রধান যেতে চান দেশের বাইরে। মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আজ আদালতে অভিযোগপত্র দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 8 আসামির মধ্যে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে অংশ নেয়া ও বাকি 2 জনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ওই রাতেই ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মহানগরের শাহপরান থানায় 6 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারের পর 8 আসামিকে পর্যায়ক্রমে 5 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, শুভ সকাল আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই মামলার অভিযোগপত্র নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে আমাদের জানাবেন। জি ধন্যবাদ আকাশ। আসলে একটু আগেই হয়তো আদালতের কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে হয়তো এই আজ 10টা ঠিক 10টা এবং 12টার মধ্যে হয়তো যে কোনো সময় আদালতে এই চার্জশিটটি দাখিল করা হতে পারে। তো আমরা একদম নিশ্চিত করে কোনো সময় আমরা এই টাইম জানতে পারিনি। তবে এই চার্জশিট দেওয়ার পরে আমরা এতটুকু বলতে পারি, চার্জশিট দেওয়ার পরে 12টা একটি প্রেস ব্রিফিং আছে এবং প্রেস ব্রিফিংয়ে আমাদেরকে পুলিশ কর্তৃপক্ষ বিস্তারিত আসলে আমাদেরকে এই ব্রিফ করবে, এটা আমরা জানতে পারছি এবং আপনাদেরকে জানাতে পারবো। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমার গতকাল রাতে যখন চার্জশিটটি রেডি হওয়ার পরে পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে মামলার যে 8 জন গ্রেপ্তার আছে, গ্রেপ্তারের মধ্যে 6 জনকে আসলে সরাসরি তারা এই সংযুক্ত করতে পেরেছে এবং 6 জনের
সংশ্লিষ্টতা পেয়েছে তারা সরাসরি ধর্ষণে জড়িত, এবং বাকি যে দুইজন আছে দুইজন তাদেরকে ধর্ষণের সহযোগিতা জড়িত বলে তারা শনাক্ত করতে পেরেছে। আর এই টোটাল তদন্তে আসলে নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে ডিএনএ রিপোর্ট, এই আসামিদের স্বীকারোক্তি কিংবা তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দিগুলো আসলে নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে। আর এর আগে আপনি জানেন যে গত 29 তারিখ এই 8 আসামি ডিএনএ রিপোর্ট পুলিশ এই তদন্ত কর্মকর্তার হাতে এসে পৌঁছে। ওই ডিএনএ রিপোর্টে আসলে পুলিশ কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এই ডিএনএ রিপোর্টে এই 8 জনের মধ্যে 6 জনে আসলে তারা এই ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ পায়। আর এর আগে এই 8 আসামির গত 1 এবং 9 অক্টোবর এই 8 আসামির এই ডিএনএ টেস্ট করা হয়। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ডিএনএ রিপোর্ট সাধারণত ঢাকার ল্যাবে হওয়ার কথা, কিন্তু ল্যাবে না হয়ে একটি পুলিশের সিআইডির একটি বিশেষায়িত ল্যাবে সেই ডিএনএ টেস্টটি করা হয়, যা এখন এই মামলার তদন্তের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে আসলে আমার কাছে সর্বশেষ এই পরিস্থিতি। আমি ফিরে আছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল। আগামীকাল থেকে শুরু হতে পারে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর। এ পর্যন্ত 5,000 রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য নিবন্ধন করেছে। তবে প্রথম ধাপে ঠিক কতজনকে নেওয়া হবে সেটি এখনও নিশ্চিত না। এদিকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার ব্যাপারে জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। কক্সবাজার প্রতিনিধি আইয়ুব ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় নেওয়ার 3 বছর পেরিয়েছে আগেই। আন্তর্জাতিক মহলের মায়াকান্না কিংবা মিয়ানমারের প্রতিশ্রুতি, বাস্তবে কোনো কিছুই কাজে আসেনি। শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং 3 বছরে বিপর্যয়ের মুখে পড়েছে কক্সবাজারের আর্থসামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। হুমকিতে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও। আর এজন্য 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে যাচ্ছে সরকার। রোহিঙ্গাদের জন্য পাকা দালান কোঠা, রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, হাসপাতাল, বিদ্যুৎ সেবা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জীবিকা নির্বাহের ব্যবস্থা সহ যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাসানচর। নিজ চোখে সেসব দেখে সন্তুষ্ট দেশীয় এনজিও সংস্থার প্রতিনিধিরা। আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত। সেখানে আমরা মনে স্থির করেছি আমরা কাজ করব। ভাসানচর আমি ভিজিট করেছি, ওইটা আমার পছন্দ হয়েছে, পরিবেশ বান্ধব মনে হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগির ভাসানচরে নেওয়া হবে প্রথম ধাপের রোহিঙ্গাদের। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রোহিঙ্গাদের এই ভাসানচর যাত্রা নিয়ে কাজ করছি। অনেকেই তাদের সম্মতি প্রকাশ করছে, আমরা তাদের নিয়ে কাজ করছি। আমরা আশা করি আমরা তাদেরকে ভাসানচর নিয়ে যেতে সক্ষম হব। রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত না করার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। স্বেচ্ছায় যেতে চাওয়া রোহিঙ্গাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আর ঢাকায় এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, স্থানান্তর প্রক্রিয়া অবশ্যই হতে হবে স্বেচ্ছায়। আমরা রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবর্ষণ বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটার জন্য অপেক্ষা করছি। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে গেল সেপ্টেম্বরে সরকার 40 রোহিঙ্গাকে ভাসানচর দেখাতে নিয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সেখানে থাকতে উচ্ছ্বাস প্রকাশ করলেও কক্সবাজার ক্যাম্পে ফিরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভিন্ন অভিমত দেয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। পদ্মার রেল সংযোগ প্রকল্পের ত্রুটির সমাধান হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী। প্রয়োজনে 2টি পিলার ভেঙে সমন্বয় করা হবে বলে জানান তিনি। ফরিদপুরের ভাঙ্গায় পদ্মার রেল লিংক প্রকল্পের রেল স্লিপার কারখানা পরিদর্শন শেষে এসব জানান রেলমন্ত্রী। এ সময় প্রকল্প পরিচালক জানান, সব চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মার রেল সংযোগের জন্য প্রস্তুত রেল স্লিপার কারখানা। ফরিদপুর থেকে ফিরে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। এখানেই প্রস্তুত হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হাজার হাজার স্লিপার। যেসব স্লিপারের উপর ভর করে ঢাকা থেকে পদ্মা পার হয়ে দক্ষিণ পশ্চিম আর উত্তরেও নতুন রেলপথে ছুটবে ট্রেন। বুধবার দুপুর 1টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় রেল স্লিপার কারখানা পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সঙ্গে ছিলেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের চীনা প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ঘুরে দেখেন বিশাল জায়গা নিয়ে গড়ে তোলা আধুনিক এই রেল স্লিপার কারখানা।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য বিশাল এই স্লিপার কারখানা প্রতিষ্ঠা করেছে নির্মাণকারী কর্তৃপক্ষ। প্রতিদিন যেখানে অন্তত 500 স্লিপার তৈরি করা সম্ভব। আর পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য এই কারখানা থেকে প্রস্তুত করা হবে 3,70,000-এরও বেশি রেলওয়ে স্লিপার। কারখানা পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি রেলমন্ত্রী জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই ফরিদপুরের ভাঙা থেকে মাওয়া পর্যন্ত রেল চালু করতে চায় সরকার। আমাদের সড়ক পথ যদি মুক্ত করা হবে, টার্গেট দিয়েছি যে আমরাও রেল যাতে এই ভাঙ্গা থেকে আমরা মাওয়া পর্যন্ত রেল ব্রিজের উপর দিয়ে আমরা যদি নিয়ে যেতে পারি, অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখতেছি এটাকে আর কি। এ সময় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ত্রুটির সমাধান বিষয়ে। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে। সমাধান যেটা সড়ক যেটা চেয়েছে সেটাই সমাধান হয়েছে। আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব, যদি ভাঙা লাগে ভাঙবো, যদি সরা নিতে হয় সরা নেব। কতটা পিলার? 2টা। মন্ত্রী আরও জানান, করোনা এবং বন্যার কারণে কাজে পিছিয়ে গেলেও এখন ফিরছে সেই গতি। More than 370,000 pieces needed in short time, so that's why we built one of the most advanced standardized automatic sleeper factory here to meet the requirement of the whole projects. নতুন করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান, সিআরইসি সহ সংশ্লিষ্টরা। তবে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেন পদ্মা সেতুতে ওঠার যে প্রকল্প, তার মেয়াদ 2024 সাল পর্যন্তই থাকছে। প্লাবন রহমান, নিউজ 24, ফরিদপুর। 2021-এর মধ্যে করোনা মোকাবেলায় আরও পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ পাওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া টিকা ফাইজার। ব্রিটেনে টিকাটির অনুমোদনের বিষয়টি মার্কিনীদের মনেও আস্থা যোগাবে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহের মধ্যে ব্যাপক পরিসরে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে করোনায় ভুয়া টিকা বাজারে ছাড়া নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। আগামী সপ্তাহেই ব্রিটেনে সর্বসাধারণের জন্য প্রয়োগ শুরু করছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের করোনা ভ্যাকসিন। বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর এবার ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাসও দিল প্রতিষ্ঠানটি। বুধবার ফাইজারের প্রধান কার্যনির্বাহী অ্যালবার্ট বোল্লা জানান, আগামী বছরের মধ্যেই করোনা মোকাবেলার জন্য আরও পর্যাপ্ত টিকার ডোজ নিয়ে প্রস্তুত থাকবেন তারা। ব্রিটেনে ভ্যাকসিনটির 4টি ধাপে সরবরাহের প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্কাই নিউজ। বেলজিয়ামে উৎপাদিত ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচারিং, বাক্সগুলো হিমশীতল সংরক্ষণাগারে স্থানান্তর, সরবরাহের প্রস্তুতি এবং সবশেষে বিতরণ। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদনের প্রত্যাশা করছে ফাইজার। আর ব্রিটেনে অনুমোদনের ব্যাপারটি মার্কিনীদের মনে আরও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। 15 ডিসেম্বর নিউ ইয়র্কে প্রথম চালানে 1,70,000 ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। এদিকে আগামী সপ্তাহেই রাশিয়ায় ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে মস্কো 1 লাখেরও বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। নিজ নাগরিকদের বিনামূল্যে করোনা টিকা বিতরণের জন্য বুধবার পার্লামেন্টে বিল পাশ করেছে জাপান। এরই মধ্যে চীনের 5টি করোনা ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছেন চীনা ভাইস প্রিমিয়ার সান চুনলান। অন্যদিকে মুনাফা হাসিলের জন্য সংঘবদ্ধ অপরাধী চক্র করোনার ভুয়া টিকার বাজারে ছাড়তে পারে, এমনটাই সতর্কতা জারি করেছে ইন্টারপোল। 194টি সদস্য দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। পুরনো ইঞ্জিনের বিমান, অল্প দিনের প্রশিক্ষণ, নিচ থেকে হচ্ছে পাকিস্তানিদের গুলিবর্ষণ। এর মাঝে বীর উত্তম শামসুল আলম আক্রমণ করেন। 3 ডিসেম্বর রাতে 6 ঘন্টারও বেশি সময় তিনি আকাশে ছিলেন যুদ্ধ করতে। মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা শুনিয়েছেন নিউজ 24-কে। শোকন নাবিরের প্রতিবেদন। একটা গুলি চলে। উত্তাল মার্চ 1971। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। রাজপথে তখন আন্দোলনের উত্তাপ, স্লোগানের ঝড়।
এরই মাঝে পাকিস্তানিরা গোপনে থেকে সৈন্য আর যুদ্ধ সরঞ্জাম আনতে থাকে ঢাকায়। শামসুল আলম তখন কাজ করেন পাকিস্তান বিমান বাহিনীতে। বঙ্গবন্ধুকে যুদ্ধ প্রস্তুতির এই গোপন খবর দেন। ইয়াহিয়া খান, ভুট্টো অ্যান্ড অন্যান্য যত রাজনীতিবিদের কথা হচ্ছে কিভাবে পাওয়ার হ্যান্ড ওভার করবে। ব্যারিস্টার কেজের আলমের মাধ্যমে আমি বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠাচ্ছি যে আপনি তো কথা বলছেন কিন্তু আমি তো ট্রুপস নিয়ে আসতেছি আমরা। সো ওরা কিন্তু ধোকা দিচ্ছে আপনাদের। জুন মাসে তিনি ঢাকায় পালিয়ে এসে আটক হন। মুক্তি পান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপর পালিয়ে যান ভারতে। সেখানে তখন মাত্র শুরু হয়েছে মুক্তিবাহিনীর বিমান উইংয়ের কাজ। সেখানে যোগ দেন শামসুল আলম। 28 সেপ্টেম্বর 1971 সালে বিমান বাহিনী গঠন করা হলো অফিসিয়ালি, এবং এটা ওপেন করলো এয়ার চিফ মার্শাল পিসি লাল, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ। ডিমাপুরে ওপেন হলো এবং আমরা যারা ছিলাম বৈমানিক সবাই এক্সপিরিয়েন্স পাইলট ছিলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো অটার এয়ারক্রাফটে। 3 ডিসেম্বর 1971 ভারতের কমলপুর থেকে তিনি ও আকরাম আহমেদ অটার বিমান নিয়ে যাত্রা শুরু করেন চট্টগ্রামের দিকে। মধ্যরাতে আক্রমণ করেন চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। আজকে যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায় সাপ্লাই, তাদের ট্যাঙ্কও চলবে না, গাড়িও চলবে না, প্লেনও চলবে না। এইটা যদি ধ্বংস করা যায়, মেইন কাজ উইল বি ডান। রকেট দিয়ে তেলের ডিপোতে নির্ভুল নিশানায় আঘাত হানেন। এদিকে পাকিস্তানিরা নিচ থেকে শুরু করেছে গুলিবর্ষণ। জীবনের ঝুঁকি নিয়ে শামসুল আলমের বাহিনী আক্রমণ করেন আবারও। শুধু ইঞ্জিন ছাড়া আর একটা পুরনো প্রথম মহাযুদ্ধের একটা কম্পাস ছাড়া আর কিচ্ছু ছিল না। তার মাধ্যমে টোটাল মিশন আমরা ফ্লাই করেছি অলমোস্ট 6.5 ঘন্টা। স্বপ্নের বাংলাদেশ পেয়েছেন। হতাশ না হয়ে তরুণ প্রজন্ম এই সোনার বাংলাকে করবে আরও গৌরবান্বিত। এটাই বীর উত্তম শামসুল আলমের প্রত্যাশা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চাকরি সরকারিকরণের দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছে করোনাকালীন সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টরা। বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মেডিকেল টেকনোলজিস্টদের দাবি কি বলছেন তারা, বিস্তারিত আমাদের জানাবেন। আকাশ, আপনি বলছিলেন যে করোনার সময়ে আসলে যারা এই করোনা টেস্টের জন্য কাজ করেছেন স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টরা, তাদের স্থায়ী নিয়োগের দাবিতে মূলত তাদের বলা হচ্ছে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। সেই তাদেরকে কিছু বাদ পড়েছে, যাদের বাদ পড়েছে তাদের নিয়োগের দাবিতেই মূলত হচ্ছে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সকাল 10টা থেকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান ধর্মঘট পালন করছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং দেশের বিভিন্ন হাসপাতালে তারা কাজ করেন, করোনা টেস্ট করান। এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই যে বলা হয়েছিল যে যারা স্বেচ্ছাসেবী টেকনোলজিস্ট তাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে, কিন্তু বেশ কিছু বাদ পড়েছে। তারাই মূলত এখানে এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমি একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু বলবেন কি মূলত দাবি কি আপনারা খুব সংক্ষেপে যদি বলতেন। জি, আমরা সারা বাংলাদেশ থেকে আগত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট, আমরা যাদের নাম বাদ পড়েছে আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের দাবি হচ্ছে যে আমরা দীর্ঘ 9 মাস এই করোনাকালীন সময়ে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছি একমাত্র প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রী গত 11তম সংসদের অষ্টম অধিবেশনে একটি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে যে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা বিনা শ্রমে এখানে কর্মরত আছে তাদেরকে আস্তে আস্তে পর্যায়ক্রমে নিয়োগের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতা ধরে মহামান্য রাষ্ট্রপতির আদেশে 145 জন, পরবর্তীতে 57 জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টকে রাজস্ব খাতে স্থায়ীকরণ করা হয়েছে। ধন্যবাদ। তিনি বলছিলেন আসলে 202 জন নিয়োগ হয়েছে, কিন্তু বাকি আরও প্রায় 400-500 আছে যারা এই সময় কাজ করেছেন স্বেচ্ছাসেবী হিসেবে। তাদের স্থায়ী নিয়োগের দাবিতে মূলত আজকে এই অবস্থান ধর্মঘট। এই ছিল সর্বশেষ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন হাসান পারভেজ এবং তিনি জানাচ্ছিলেন মহাখালী থেকে যুক্ত ছিলেন মেডিকেল টেকনোলজিস্টদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। শারীরিক বা মানসিকভাবে শতভাগ সক্ষমতা না থাকলেও প্রতিবন্ধী নাগরিকদেরও রয়েছে উন্নয়নে ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের পূর্ণ অধিকার। সংশ্লিষ্টরা বলছেন তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে প্রয়োজন সুনির্দিষ্ট ব্যবস্থা ও কর্মকৌশল। আর সে লক্ষ্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আফরিনা নোয়ার। সমাজের আর 10 জন মানুষ যেভাবে জীবনযাপন, চলাফেরা ও কার্যক্রম করেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতার কারণে অনেকেই সেই কাজগুলো করতে পারেন না।
আর এরকম মানুষদের গায়ে আমরা প্রতিবন্ধিতার তকমা লাগিয়ে দিয়ে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে থাকি, অথচ প্রতিবন্ধী নাগরিকদেরও রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। শত প্রতিবন্ধকতা পেরিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিগত দিনগুলোতে বিশেষ এই জনগোষ্ঠীও অবদান রেখেছে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে। আর তাদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ক্ষেত্রগুলো তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। যারা প্রতিবন্ধিতার সনদ দেওয়ার দায়িত্ব, যারা ডায়াগনোসিস করার দায়িত্ব, তাদের কোনো ডাটাবেস নেই প্রতিবন্ধীদের। তাহলে আপনি ভাবেন, আপনার কাছে যখন কোনো সংখ্যা নেই তখন আপনার তাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই। এটা একটা বড় সমস্যা। আমাদের যে আইনটা আছে, আইনটাকে যারা বাস্তবায়ন করেন, সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে সমন্বয়ের একটা অভাব আর বাজেটের সুষম বন্টনের অভাব আছে। অন্যদিকে সমাজের এই বিশেষ নাগরিকদের নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কাজ চলছে আমাদের মন্ত্রণালয়ে, সেগুলি আমরা অচিরে সেগুলি প্রকাশ করব, কোন কোন স্কুলগুলিকে শিক্ষাদানের অনুমতি দেওয়া যায়। আমরা হুইল চেয়ার দিচ্ছি, আমরা ওই বিভিন্ন রকম উপকরণ দিচ্ছি আমরা প্রতিবন্ধীদেরকে তাদের চলাফেরার জন্য, শিক্ষার জন্য আমরা বিভিন্ন উপকরণ দেওয়া আছে। তো এটা কিন্তু ঠিক না যে এটা সুষম হচ্ছে না। কুসংস্কার, ভয় এবং সহিংসতা থেকে বেরিয়ে এসে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ হবে, এমন চাওয়া সকলের। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে টাঙ্গাইলের বৈরাগ নদী। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, সরজমিনে নদীর অবস্থা কি দেখছেন এবং এলাকাবাসী কি বলছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি টাঙ্গাইল গোপালপুর যে পৌরসভা এলাকা রয়েছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে এটি হচ্ছে বৈরাগ নদীর যে একটি খাল এবং এটি প্রায় 20টি গ্রামের যে পানি প্রবাহিত এবং প্রবেশমুখ এবং বৈরাগ নদীর প্রবেশমুখ। আপনি লক্ষ্য করে থাকবেন যে এখানে যে পৌরসভার যে বজ্র আবর্জনা সেই খালকে ভরাট করে অনেকটাই কিন্তু ভরাট হয়ে গেছে, যার কারণে আসলে এই বন্যার সময় এই অঞ্চলে কিন্তু অনেকটাই প্লাবিত হয়। এবং এই পাশেই কিন্তু একটি রয়েছে যে মুক্তিযোদ্ধার যে ফলক, সেই মুক্তিযোদ্ধা ফলকও রয়েছে এবং একটি স্বাধীনতা কমপ্লেক্স রয়েছে। এবং এই এলাকার বাসী আসলে তারা বলছেন যে এই যে পৌরসভার আসলে গাফিলতির কারণে এই খালটি আসলে অনেকটাই যে ভরাট হয়ে যাচ্ছে এবং বৈরাগ নদীর কিন্তু অনেকটাই দখল রয়েছে। এর আগের সংবাদে আসলে আমরা দেখানোর চেষ্টা করিয়েছি। তো এই যে প্রতিদিনই কিন্তু এরকম বজ্র আবর্জনা ফেলা হচ্ছে। এক বছরে চুয়াডাঙ্গায় আগাম জাতের শিমের আবাদ বেড়েছে প্রায় 1.5 গুণ। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় শিম চাষে আগ্রহী উঠছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।